দর্শক, এবার এক শতবর্ষী গাছই কেটে নিলেন সমন্বয়কের বাবা। এটা নিয়ে ডেইলি বাংলাদেশ একটা নিউজ করেছে। লক্ষ্মীপুরের রায়পুরে অনুমতি ছাড়াই একটি শতবর্ষী গাছের ৯৫ ভাগ কেটে ফেলেছেন ওই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়ের আল ইয়াসিনের বাবা শামসুল আলম। এই শামসুল আলম ভদ্রলোকের বাসা হচ্ছে উপজেলার নতুন বাজার এলাকা শহীদ মিনারের পাশে। তো ওইখানে একটা শতবর্ষী গাছ ছিল। তো গত ২৮ সেপ্টেম্বর ৩০,০০০ টাকার বিনিময়ে তিনি যারা গাছ কাটে সেরকম গাছিদেরকে এই গাছটা কাটার চুক্তি দেন। তো চুক্তি দেওয়ার পরে যেহেতু শতবর্ষী গাছ, এটা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তো চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পর ওনার কাছে যখন জানতে চাওয়া হয়, তখন উনি বলেন যে ইউএনওর কাছ থেকে অনুমতি নিয়েই গাছ কাটছি, দরকার হলে তার সঙ্গে যোগাযোগ করেন। তো এই গাছ কাটার বিষয়ে যখন ইউএনওকে জানানো হয়, ইউএনও তখন বলে যে না, বৈদ্যুতিক তারের জন্য যা গাছটা ঝুঁকিপূর্ণ ছিল এই জন্য কয়েকটা ডাল কাটার অনুমতি দিয়েছে, কিন্তু পুরো গাছ কাটার তো অনুমতি দেয়নি। তো পরে লক্ষ্মীপুরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন, ওনার সঙ্গে যখন বিষয়টা নিয়ে কথা বলা হয় তখন উনি বলেন এই বিষয়টা নিয়ে অবগত নই, যদি এমন কিছু ঘটে থাকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো আমার কথা হচ্ছে, এই গাছ কাটার জন্য কি দায়িত্ব এই সমন্বয়কের বাবার? ওনার তো দায়িত্ব না। এটা যদি বৈদ্যুতিক খুঁটির জন্য যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাহলে এটার দায়িত্ব বিদ্যুৎ অফিসের। বিদ্যুৎ অফিসের লোক তাদের মই নিয়ে এসে, তাদের সরঞ্জামাদি নিয়ে এসে গাছটি কেটে নিয়ে যাবে, বা যতটুকু অংশ এটা ঝুঁকিপূর্ণ সেই অংশটুকু কেটে ফেলতে পারে। আমাদের আসলে ভাগ্যটা খুব ভালো, কারণ ওই যে উপজেলা সমন্বয়ক, উনি যদি কেন্দ্রীয় সমন্বয়ক হতেন, ওই যে ১৫৮ জন ৫৯ জন আছে যে, এরকম যদি কেন্দ্রীয় সমন্বয়ক হতেন তাহলে ওনার বাবার অত্যাচারে হয়তো আমরা অক্সিজেনের অভাবেই মারা যেতাম। কিন্তু সমন্বয়কের বাবা বলে কথা, এখন সমন্বয়করাই তো দেশ চালাচ্ছে, তো ওরা এখন যা বলবে তাই তো হবে। এছাড়া দেখেন, এই ৫ আগস্টের পর থেকে এই সমন্বয়করা করে নাই কি, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত উপাচার্য এবং কোষাধ্যক্ষকে শপথ পড়ালেন তারা। এটা নিয়েও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা অবশ্য ক্ষমা প্রার্থনা করেন। তারপর ১৫ই আগস্টকে উপলক্ষ করে ১৪ই আগস্টে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভারতীয় একটি গান, লুঙ্গি ডান্স, সেই গানের সাথে নৃত্য করলো। ১৫ই আগস্ট ৩২ নম্বরের সামনে তারা গান বাজিয়ে নাচলো। তো এগুলো তো আসলে সমন্বয়কদের কনসার্নের বাইরে না। তারপর দেশের বিভিন্ন জায়গায় মব তৈরি করে হত্যা, ভাঙচুর, এমন কিছু নাই যেটা করা হয় নাই। গত ৩০ সেপ্টেম্বর, এই কয়েকদিন আগেই, গত পরশু দিন ৩০ সেপ্টেম্বর বসুন্ধরার সি ব্লকের ২ নম্বর রোডের একটি বাড়িতে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু সেই বাড়িতে আছেন, এরকম একটি ফেসবুক পোস্ট করে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ। এই ফেসবুক পেজ থেকে এরকম একটা পোস্ট করা হয়। তারপর শত শত শিক্ষার্থীদেরকে নিয়ে এসে সেই বাসাটি ঘিরে রাখা হয়। পরবর্তীতে মাটি প্রপার্টিজ, ওইখানে একটা অফিস ছিল, একটা মাটি প্রপার্টিজ নামে, সেই মাটি প্রপার্টিজের অফিসে ঢুকে তুমুল ভাঙচুর চালায় তারা, কিন্তু আমির হোসেন আমুকে আর পাওয়া যায় না। তারপর ঠাকুরগাঁওয়ে গিয়ে এই কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম সংখ্যালঘু হিন্দুদেরকে নিয়ে বিতর্কিত একটা মন্তব্য করলেন। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তারপরে আমরা দেখেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে এক ছেলের, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে একটি বাইক নিয়ে এসে যাচ্ছিল। তো সেই বাইকের সাথে একটি বাসের, মিরপুর লিঙ্ক নামে একটা বাসের সংঘর্ষ হয়ে ওই বাসটির ধাক্কায় মোটরসাইকেলটির ইন্ডিকেটর লাইট ভেঙে যায়। তো একটা ইন্ডিকেটর লাইটের দাম আর কত, ২০০ টাকা, ৩০০ টাকা। তো তখন তারা সেইটার জন্য জরিমানা দিতে চাইলে ওরা ৪ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে ৪ লাখ টাকা দাবি করলে যখন বাসের হেল্পার বা ড্রাইভার এদের কাছে তার ৪ লাখ টাকা নাই ওই মুহূর্তে, তখন তারা একসঙ্গে মিরপুর লিঙ্কে যত বাস গেছে ওই বাসগুলোকে থামিয়ে ৫টি বাস তারা ভেঙে গুঁড়া করে দিল। এই হচ্ছে অবস্থা আর কি। তারপর আমরা দেখেছি ওই সমন্বয়ক পরিচয় দিয়ে বলল আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এই পরিচয় দিয়ে হেল্পারকে মারল। তখন সমন্বয়কদের বাংলাদেশ তো বলার কিছু নাই, সমন্বয়করা যা ইচ্ছা করবে, সামনে হয়তো আরও অনেক কিছুই দেখতে হবে। তো আমরা দেখব, আমরা চুপচাপ থাকবো, শুধু আমরা দেখে যাই বাংলাদেশটা আসলে কোথায় যেতে পারে।
আল্লাহ হাফিজ।